সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। দর্শক, গত কিছুদিন ধরেই পুঁজিবাজারের যে একটি আস্থা বিনিয়োগকারীদের ফিরছিল, সেই অবস্থা আবার আমরা একটু নেতিবাচক দেখছি। বিশেষ করে গত সপ্তাহে এবং আজকেও বাজার নেতিবাচক। এইটি কেন হচ্ছে? বিনিয়োগকারীরা কি ভাবছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কি ভাবছেন, বিনিয়োগ ভাবনা নিয়ে আসলে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ মঈনুদ্দিন, শেলটেক ব্রোকারেজের সিইও, আছেন মোহাম্মদ আহসানুল্লাহ, এমডি, গ্রামীণ ক্যাপিটাল লিমিটেড। আপনাদেরকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা ফোন করে আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। মঈন ভাই, এই বাজারের এই অবস্থা কেন? আপনারাই বলছেন বা সবাই বলছিল যে 2016 সাল বাজার ভালো হবে, এবং আমরা তার প্রমাণও দেখেছি যে 2016 সালের প্রথম দিন থেকেই বাজার অনেক ইতিবাচক ছিল। কিন্তু গত সপ্তাহে বাজার নেতিবাচক, এই সপ্তাহ আজকেও বাজার নেতিবাচক, এবং নেতিবাচকটা কি লেনদেনও কমে যাচ্ছে, একই সাথে শেয়ারের দামও কমছে, মানে এইটি কেন হচ্ছে? ধন্যবাদ হাসিব ভাই। আমরা যদি জাস্ট 2016 জাস্ট আগের ক্লোজিংটা যদি দেখি ডিসেম্বর, আর 2015 ক্লোজিং ডিসেম্বর, আর 2016 শুরুটা, আপনি যদি জাস্ট একটু অবজারভেশন যদি দেখেন 15 ডিসেম্বর এবং 2016 প্রথম দিকটা বাজার টার্নওভার অ্যারাউন্ড 600 কোটি টাকা, 500 কোটি টাকা, টু সাম এক্সটেন্ট দু একদিন 700 কোটি টাকা হয়েছিল। সো আপনি যদি টার্নওভারের সিগনিফিকেন্ট মানে সিকিউরিটিসগুলো যদি দেখেন, দ্যাট ইজ মোর লেস মৌলভিত্তিক বলি, যে শেয়ারগুলো বলি সেইগুলো না। দেখেন, if you look into the top 20 turnover of the exchanges last 2 months, last 1.5 months, যেটাকে আমরা বাজারকে সবাই আমরা বলতেছি যে ইতিবাচক ধারায় ফিরে এসছে, কনফিডেন্স ফিরে এসছে। কিন্তু কনফিডেন্স ফিরে এসছে কোন কোন স্ক্রিপ্টগুলোতে, কোন কোন সিকিউরিটিসগুলোতে? ইফ ইউ লুক ইনটু দেখেন লেস কিছু কিছু শেয়ার যেখানে আপনি দেখেন নেগেটিভ আর্নিং দিয়েছে, তারপরে হিউজ গ্রোথ, তারপরে প্রাইসের অনেক প্রাইস অ্যাপ্রিসিয়েট করছে, যেটা আপনি যদি ফান্ডামেন্টালি কনসিডার করেন, যেটা প্রাইস ওই প্রাইসের চেয়ে অনেক বেশি প্রাইস হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু কখনোই সাস্টেইনেবল না, যেটা আমার কাছে দিস ইজ ভেরি ফ্যাক্ট। আপনি আরও স্ক্রিপ্টগুলোকে আমি নাম বলছি না, আপনি যদি দেখেন এরকম আরও ধরেন 8-10টা স্ক্রিপ্ট আছে যেগুলোর যেই প্রাইস অ্যাপ্রিসিয়েট হওয়ার কথা না, সেই প্রাইসগুলো অ্যাপ্রিসিয়েট হয়েছে, যেই প্রাইসগুলো বেড়েছে। সো এগুলো যদি টার্নওভারের পার্ট হয়, আলটিমেটলি এটা কিন্তু সাস্টেইনেবল না আমাদেরকে। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন এই মুহূর্তে বাজারের যে এখন যে নেগেটিভ গ্রোথ আমরা দেখছি, যে বাজার প্রতিনিয়ত কমছে, এটি স্বাভাবিক অবস্থা? এটা স্বাভাবিক অবস্থা সেটা আমি বলছি না, কিন্তু লাস্ট 1.5 মান্থে যেটাকে আমরা ইতিবাচক ধারায় ফিরে এসছে, কনফিডেন্স ফিরে এসছে বলে যেটাকে বলছি আমরা, সেই জিনিসগুলো যদি আমরা একটু ইনডেপথ যদি দেখি, তাহলে বিষয়গুলো কিন্তু অন্যরকম। সো এটা কখনোই সাস্টেনেবল হয় না। একটা কোম্পানির যদি আর্নিং খারাপ থাকে, যদি বিজনেস খারাপ থাকে, তারপরে যদি প্রাইস বাড়ে, একটা সময় এটা সাস্টেন করে না। কিন্তু যে কোম্পানিগুলো দেখেন মৌলভিত্তিক শেয়ার, যেগুলোকে আমরা ফান্ডামেন্টালি অনেক স্ট্রং শেয়ার বলি, সেগুলো লেস প্রায়োরিটি পেয়েছে গত 1-1.5 মাসের টার্নওভারে। তো ওই জায়গাটায় এই টার্নওভার সাস্টেন করার কথা না। জি সালমান ভাই, তো এই অবস্থা কেন হচ্ছে? মানে আস্থা নেই নাকি? এখন আস্থার কথা বলা হচ্ছে, গত 6 বছরও আস্থা ফেরানো যায়নি। আর সবশেষ আমরা যে দেখলাম যে কেন্দ্রীয় ব্যাংক থেকেও ইতিবাচক একটি মনোভাব, কিন্তু আবার বলা হচ্ছে যে বিনিয়োগ একটি সামিটে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান যে কথা বলেছেন, কিংবা ইব্রাহিম খালেদ তার ব্যক্তিগত মতামত দিয়েছেন, এটিতে তো বাজারে বিনিয়োগকারীদের তেমন মানে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বেচে দিবেন বা নতুন বিনিয়োগ আসবে না, সেটি কিন্তু হওয়ার কথা নয়। তাহলে এরকম কেন হচ্ছে? জি, ধন্যবাদ। আপনি যেটা বললেন, এখানে একটা বিষয় যেটা আমাদের মঈন সাহেবও বললেন, আসলে গত 1.5 মাস, আমি মনে করি গত 1.5 মাস না, মার্কেটে আমরা 2000 অর্থাৎ 10-এর পর থেকে মার্কেটে কিন্তু ডাউন ট্রেন্ডটাই বেশি আমরা পরিলক্ষিত হয়েছে। নাম্বার 2, যদি আমি রিসেন্ট যদি শুধু এই মাসের যদি আমরা একটু ডাটাটা নিই, অ্যানালিসিস করি, তারপর আমি আসলে আপনি যেটা রেগুলেটরের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আসবো। যেমন আমরা ফার্স্ট উইকটা যদি দেখি, ফার্স্ট উইকের টার্নওভার ছিল এন্ড অফ দ্য উইক 2713 কোটি টাকা। এটা কি ডিএসসি না দুই স্টক? ডিএসসি, আমি ডিএসসিটা বলতেছি। তারপরে ইন্ডেক্স ছিল 4676, ফার্স্ট উইকের কথা বললাম,
সেকেন্ড উইকে আমার টার্নওভার যে দাঁড়াইছে 2700 থেকে 3144। যদি ইন্ডেক্স দেখি 4695, অর্থাৎ ফার্স্ট উইকের থেকে সেকেন্ড উইক একটু আপওয়ার্ড ট্রেন্ডে ছিল টার্নওভার অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডেক্স। থার্ড উইক যদি আমরা একটু ইভ্যালুয়েট করি, সেখানে টার্নওভার যেখানে সেকেন্ড উইকে ছিল 3144, সেখানে থার্ড উইকে আসছে 2941, তার মানে স্লাইটলি টার্নওভার কমলো। এবং ইন্ডেক্সও একই রকম 4658, 4695 থেকে 4658, সেটাও আস্তে আস্তে ফল করলো সেকেন্ড উইক। ফোর্থ উইক যদি আমরা দেখি 2152 কোটি টাকা টার্নওভার, এবং ইন্ডেক্স হলো 74, তার মানে দুইটারে সিগনিফিকেন্টলি ফল করছে। অর্থাৎ ফার্স্ট দুইটা উইকে, এই জাস্ট জানুয়ারি মাসের কথা বলতেছি, প্রথম দুই সপ্তাহে ছিল টার্নওভার অ্যাজ ওয়েল ইন্ডেক্স দুইটারে আপওয়ার্ড ট্রেড ছিল। সেকেন্ড উইকে এবং থার্ড উইকে এটা ডাউন ওয়ান। এটা আমরা ধরে নিই, এটাকে ধরে নিই কারেকশন মুড বলা হয়। অর্থাৎ এটা কেন হচ্ছে এটা জানবো, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন, আপনার মতামত বা আপনার প্রশ্ন করুন। হ্যালো, হ্যাঁ জি বলুন। অ্যাক্টিফাইন যে ওষুধ কোম্পানির, জি এটা কি অবস্থায় আছে, কি আয় ব্যয় বা কি এটা বাড়বে কিনা? জি ধন্যবাদ। দর্শক এইটা কি অবস্থা আছে, আপনি যখন কোনো শেয়ারে বিনিয়োগ করেন আপনারই দায়িত্ব, আপনি ওই কোম্পানিতে যে খোঁজ নেবেন। এবং এখন ইনফরমেশন অনেক পাওয়া যাচ্ছে, ডিএসসি সিএসসি কিংবা কোম্পানির নিজস্ব ওয়েবসাইটেও অনেক তথ্য থাকে, আপনি সেখান থেকে তথ্য নিন এবং আপনি যে ব্রোকারেজ বা যে মার্চেন্ট ব্যাংকে বিনিয়োগ করছেন মাধ্যমে, সেই মার্চেন্ট ব্যাংকের পরামর্শ নিন এবং আপনি আশা করি এখানে আপনি যে তথ্য জানতে যাচ্ছেন সেটি আপনি পেয়ে যাবেন। জি, আমি যেটা বলতে চেয়েছিলাম, রেগুলেটরের পয়েন্ট অফ ভিউতে যে বিষয়গুলা আমরা ঠিক গত মাসে আমরা যদি লক্ষ্য করি, যেমন প্যারেন্ট কোম্পানির যে ক্যাপিটালটা সাবসিডিয়ারি কোম্পানিতে ইনভেস্টমেন্ট, সেটা এক্সপোজার হিসেবে ধরা হয়তো, গত মাসে সেটাকে রিমুভ করা হয়েছে। তার মানে এটা এক ধরনের ছাড় দিল বড় ধরনের, যেটা বাংলাদেশ ব্যাংক তরফ থেকে। আরেকটা যেটা এই যে মানিটারি পলিসি যে কয়েকদিন আগে অ্যানাউন্সমেন্ট হলো, সেখানে আমরা দেখছি যে ক্যাপিটাল মার্কেট ফ্রেন্ডলি হলো, অর্থাৎ রেগুলেটর অলওয়েজ পজিটিভ এদিকে। আর তাছাড়া আমরা যদি আইপিওর যে চেঞ্জগুলো আসলো, এখন নতুন যে সিস্টেমে যে আপনার বুক বিল্ডিং মেথড বলেন অথবা ফিক্সড প্রাইস মেথড বলেন, অর্থাৎ প্রেইং মড রুলস অ্যান্ড রেগুলেশনের যে চেঞ্জগুলো, সেগুলো কিন্তু মার্কেট ফ্রেন্ডলি। হ্যাঁ, বলতে পারেন কিছু কিছু ক্ষেত্রে, যে একটু আগে আপনি যে দুইটা কমেন্টসের কথা বললেন, অনেক সময় দেখা যাচ্ছে মার্কেট এত বেশি সেন্সিটিভ, অনেক সময় কোনো দায়িত্বশীল মহল থেকে যখন কোনো মন্তব্য করে, অনেক সময় এটা মার্কেটে কেউ কেউ এটাকে রিয়েক্ট হিসাবে নেয়, রিয়েক্ট হিসেবে নিয়ে একটা প্যানিক সৃষ্টি করে, অনেকের মধ্যে একটা আস্থাহীনতার ভাব সৃষ্টি হয়। এই সুযোগে কিন্তু একটা মহল কিন্তু শেয়ার ঠিকই কিনতেছে, কারণ এক শ্রেণী হয়তো বিক্রি করতেছে, আরেক শ্রেণী ঠিকই কিনতেছে। আমরা যদি দেখি, যেমন ফার্স্ট দুইটা সপ্তাহে কিন্তু ভালো ছিল, সেকেন্ড দুইটা উইক এখন এই যে একটু ডাউন ট্রেন্ড আছে। আবার দেখবেন, আমার বিশ্বাস, যেটা বা আমরা অতীতে যে অভিজ্ঞতার আলোকে যেটা বলতেছি, মার্কেট এন্ড অফ দ্য সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি থেকে আবার পজিটিভ দিকে টার্ন নিতে পারে। কারণ এই বছরটা আমরা আগের থেকে বলছি বিনিয়োগ বান্ধব হবে, ক্যাপিটাল মার্কেট ফ্রেন্ডলি হবে। আগে বলছিলেন যে মার্কেটটা খুব সেনসিটিভ, আমরা তাই জানি, পৃথিবীর সব ক্যাপিটাল মার্কেটই এরকম, কিন্তু সেটা কি বাংলাদেশে একটু ডিফারেন্ট না? যে এখানে নেতিবাচক যাই হোক, সেটার সাথে সম্পৃক্ততা ক্যাপিটাল মার্কেটে থাকুক আর না থাকুক, বাজার পড়ে যাচ্ছে, কিন্তু পজিটিভ কোনো কিছু হলেই হচ্ছে না। আপনি দেখেন যে ফুয়েল প্রাইস যখন ওয়ার্ল্ড মার্কেটে ফল করলো, যখন $28 চলে আসলো, পৃথিবীর সব ক্যাপিটাল মার্কেট কিন্তু ইন্ডেক্স ফল করলো। আবার যখন $28 থেকে একটু বাড়া শুরু করলো, মানে এটার সাথে সাথে কিন্তু স্টক মার্কেটগুলো আপ হচ্ছিল। তাহলে এইটাই সেন্সিটিভ না? আমাদের এখানে যে উনি কথা বললো, নেতিবাচক হয়ে গেল মার্কেট মাইনাস, কিন্তু উনি এই যে আপনি বললেন রেগুলেটরদের সবাই ইতিবাচক, আপনার এখানে পলিসিগুলো ইতিবাচক, এই প্রথম এই অর্থ মন্ত্রণালয়ের কারণে বাংলাদেশ ব্যাংকে যে সার্কুলারটা দিল, এটা ইতিবাচক, তাহলে সবই তো ইতিবাচক। তাহলে এই যে ইতিবাচক যখন হয় তখন মার্কেট বাড়ে না, আর নেতিবাচক হলেই ওইটা সেন্সিটিভ হয়, এটা এরকম কেন? আমি বিষয়টা এখানে বলি, বিষয়টা হলো কি, মার্কেটে কিন্তু একটা হলো ইন্ডিভিজুয়াল ইনভেস্টর আছে, আরেকটা হলো ইনস্টিটিউশনাল ইনভেস্টর। আমরা যদি দুইটা ক্যাটাগরি ব্রডলি ধরি, ব্রডলি যদি চিন্তা করি, এখানে দেখা যায় হাফ ইয়ারলি অনেক কোম্পানির কিন্তু ইপিএসটা আসা শুরু হয়েছে যে গত 2-3 দিন থেকে, সেটার একটা ইম্প্যাক্ট মার্কেটে আসতেছে। প্লাস প্রত্যেকটা ইনস্টিটিউশন তার ইনভেস্টমেন্টের জন্য একটা ফান্ড একটু জেনারেট করতে হয়, মাত্র বছর শুরু হলো, সেজন্য একটু অপেক্ষা করতে হচ্ছে। আমি তো মনে করি দিস ইজ দ্য বেস্ট টাইম টু বাই অ্যান্ড টু মেক ইনভেস্টমেন্ট।
দিস ইজ দ্য বেস্ট টাইম। বেস্ট টাইম ইন দ্য সেন্স, কারণ এখনও আপনি দেখেন যদি আমরা দেখি শুনে বিনিয়োগ করতে পারি, অ্যাটলিস্ট আমরা এখন আপনার কম্পারেটিভলি যদি চিন্তা করি, ব্যাংকে যদি আমি ডিপোজিট রাখি ফিক্সড রেটে আমি কত পাচ্ছি, 10% ম্যাক্সিমাম। জি, এইসব কনসিডার Maximum- করলে এখন বিনিয়োগের সময় আপনি যেটা বলতে চাচ্ছেন যে মইন ভাই, এই যে হাসানুল ভাইকে যে প্রশ্নটা করলাম যে মানে সেনসিটিভ মার্কেট, এটা কি মানে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে কি এই বিষয়টা কি একদমই উল্টো বিষয়টা কি, মানে আপনি কি না, মনে করেন? বিষয়টা দেখেন ওয়ার্ল্ড মার্কেটের সাথে ইফ ইউ মানে কম্পেয়ার যদি করেন, ইউএস মার্কেট বলি, আমি ইউরোপিয়ান মার্কেট বলি, ইভেন সিঙ্গাপুর, জাপান, আর আপনি হংকংয়ের যদি সাথে পাশের দেশে ভারতের কথাই হ্যাঁ, ধরেন, ভারতের কথাও যদি বলি, একটু ডিফারেন্ট আছে আমাদের দেশের মার্কেট। ডিফারেন্ট ইন এ সেন্স, আমরা মার্কেটটা যদি কম্পোজিশন চিন্তা করি, ইনস্টিটিউশনাল ইনভেস্টর আর রিটেল ইনভেস্টর আর কিছু হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল ইনভেস্টর থাকে। এখন অ্যাটিটিউড অফ দ্য ইনভেস্টর ডিপেন্ডস, এই অ্যাটিটিউডটাই কিন্তু ডিপেন্ড করে মার্কেটে অ্যাকশনসগুলা। এখন আমার ইনভেস্টর যারা আছে তাদের অ্যাটিটিউড যদি একটু ইমোশনাল ড্রিভেন হয়, একটু যদি ধরেন তারা যদি এডুকেটেড না হয়, তারা চিন্তা ভাবনা না করে যদি বিনিয়োগ করে, চিন্তা ভাবনা না করে যদি ডিসিশনগুলো নেয়, তাহলে তাদের ডিসিশনগুলোর ইম্প্যাক্ট কিন্তু মার্কেটে হয়। ইন্ডেক্স মুভমেন্ট বলেন, টার্নওভার বলেন, সবই কিন্তু ওরকম। এখন ধরেন আপনি যেটা বলছিলেন, ইব্রাহিম খালেদ সাহেব একটা স্টেটমেন্ট দিয়েছেন, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান একটা স্টেটমেন্ট দিয়েছেন। এখন ইব্রাহিম খালেদ কি স্টেটমেন্ট দিয়েছেন সেটা আপনাকে বুঝতে হবে। তার একটা পার্সোনাল ওপিনিয়ন এবং একজন পার্সনকে নিয়ে উনি কথা বলেছেন। হি ডিডন্ট টক অ্যাবাউট দ্য হোল মার্কেট। অ্যান্ড ওনার কথা অনুযায়ী তো কোনো কোম্পানির ব্যবসা চেঞ্জ হয়ে যায় না। কোন কোম্পানি কি লুজ করেছে, কোন কোম্পানি কি অনেক ব্যবসা কি অনেক গেইন করেছে, তা তো হয় নাই। এখন আমাকে বুঝতে হবে যে আমি যে মার্কেটে বিনিয়োগ করছি, ওই মার্কেটে যে স্ক্রিপ্টগুলো আছে, যে কোম্পানিগুলো আছে, তারা কেমন ব্যবসা করছেন, এই জ্ঞানটুকু ইনভেস্টর হিসেবে আমার থাকার প্রয়োজন আছে কিনা এটি জানবো। একটি ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, কে বলছেন, আপনার কি প্রশ্ন? আচ্ছা, আমাদের ফোনটা কেটে গেছে। জি, যেটা বলছিলাম, এখন আমি বিনিয়োগকারী হিসাবে এটা কিন্তু আমার জানার প্রয়োজন আছে। আমি কোন কোম্পানিতে বিনিয়োগ করছি, ওনারা কেমন ব্যবসা করছেন, তাদের ব্যবসার ধরনটা কি, আপকামিং ডেজে তার ওই বিজনেসের গ্রোথ আছে কিনা, বাংলাদেশের ইকোনমির সাথে এই বিজনেসের কোনো রিলেশন আছে কিনা, ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কোনো রিলেশন, এই জিনিসগুলো ইনভেস্টর হিসেবে আমার জানার দরকার আছে। এবং দিন শেষে তাদের পে আউট কেমন। একটা কোম্পানি ব্যবসা করছেন কিন্তু দিনের পর সে কোনো পে আউট করছেন না, আপনার ডিভিডেন্ড দিচ্ছেন না, এই জিনিসগুলো আমাকে কনসিডারে নিয়ে আসতে হবে। দেখেন, আমি যদি মানে একদম প্রেসাইসলি যদি বলি, আপনি ইফ ইউ লুক ইনটু দ্য মিউচুয়াল ফান্ড, আমরা কথা বলছিলাম এর আগে, একটা মিউচুয়াল ফান্ড তার এনএভি হচ্ছে 11 টাকা, আপনি দেখেন মার্কেট প্রাইস হচ্ছে 5 টাকা। এটা তো আনঅ্যাকসেপ্টেবল। এটা কি অ্যাকসেপ্টেবল? সে যদি এখন লিকুইডও করে, আমি যদি পুরো মিউচুয়াল ফান্ড লিকুইড করে ফেলি, তাহলে কিন্তু আমি 11 টাকা পাচ্ছি। মইন ভাই, এই যে আপনি যে বললেন বিনিয়োগকারীরা জেনে শুনে বুঝে বিনিয়োগ করবে, আপনি কেন মিউচুয়াল ফান্ডে সে ইনভেস্ট করবে? আপনি দেখেন লিকুইডেশনের কথা বললেন, কয়টা ফান্ড এই লিকুইডেশনে যেতে পারছে? আপনার ফান্ড ম্যানেজাররা কি করছে, যে মামলা করছে, এইখানে যে হাইকোর্টে যে রিট করছে, এই রিটটা কার পক্ষে যাচ্ছে? এখানে যে ইনভেস্টর, এখানে ইউনিট হোল্ডার, যে সে কি এখানে মুনাফা করতে পারছে? এখানে যারা এখানে মামলা করছে, যারা হাইকোর্টে যাচ্ছে, যারা এসএসসি রুল মানছে না, তারা কিন্তু একসময় বোনাস দিতে যাচ্ছিল, অনেক বলে কয়ে অনেক কিছু করে বোনাস দিয়েছে, এখন আবার তারাই বলছেন এই বোনাসটা ঠিক না। তাহলে আপনি যদি এক মুখে দুই কথা বলেন, আপনি যদি ইউনিট হোল্ডারদের টাকা নিয়ে আপনি যদি ব্যক্তিগত ফান্ড মনে করেন, আপনি যদি ইউনিট হোল্ডারের ফান্ড নিয়ে আপনি যদি মোটেল তৈরি করেন, আপনি অন্য জায়গায় ইনভেস্ট করেন, আপনি যদি হাইকোর্টে চলে যান, তাহলে আপনি কেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবে বিনিয়োগকারীরা? আপনার কথাটা একদমই যৌক্তিক। আপনার কথা যৌক্তিক। আমি যদি ইনভেস্টর হিসেবে চিন্তা করি, সেটাও অবশ্যই যৌক্তিক। কিন্তু এখানে রেগুলেটরি কিছু কমপ্লেক্সিটি আছে, এগুলো অ্যারাইজ করেছে। তো আমরা এক্সেপশনকে কখনো এক্সাম্পল হিসেবে আনতে চাই না। আমরা প্রবলেম আছে, আমি বলছি না যে প্রবলেম নেই, প্রবলেম অবশ্যই আছে। এই প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করে আমরা রেগুলেটরের কাছে আবেদন করবো এই জিনিসগুলো যাতে এই কমপ্লেক্সিটি যাতে ফার্দার আর অ্যারাইজ না করে। কিছু ভালো এক্সাম্পলও আছে। আপনি যেটা বলছেন এটা একটা এক্সাম্পল। আবার কিছু অপোজিট সাইডে কিছু ভালো এক্সাম্পল আছে, যারা ভালো ডিভিডেন্ড দিয়ে যাচ্ছেন, যাদের ধরেন ইউনিটের প্রাইস 5 টাকা আছে, তারা 10% ডিভিডেন্ড দিচ্ছেন। আপনি যদি ডিভিডেন্ড ইল্ড চিন্তা করেন, ব্যাংকের চেয়ে অলমোস্ট ডবল ট্রিপল, তাই।
তো কিছু জটিলতা আছে, আমরা রেগুলেটরকে বলবো এই কমপ্লেক্সিটিগুলো যাতে এই জিনিসগুলো আরও প্রপারলি মনিটরিং করেন ওনারা, এই কমপ্লেক্সিটিগুলো যদি ঠিক মতো টেক কেয়ার করেন, তাহলে ইনভেস্টরও বেনিফিটেড হবেন, মার্কেটও বেনিফিটেড হবে ইভেন্চুয়ালি। আসল ভাই আপনি কি যেন বলতেছিলেন, হ্যাঁ, আমি বলতেছিলাম আমি mutual fund related মিউচুয়াল ফান্ডের বিষয়টা বলি। হ্যাঁ, আপনি mutual fund related 2010 সাল থেকে বাজারে বড় ধরনের পতন, এবং এটা ইতিহাসের সবচেয়ে বড় পতন বাংলাদেশি ক্যাপিটাল মার্কেটে। কিন্তু আপনি দেখেন মঈন ভাই যেটা বলছিলেন যে কোম্পানির তো কোনো চেঞ্জ হয় নাই। কিছু কোম্পানি, কিছু আপনার আর্থিক প্রতিষ্ঠানের 10 টাকা ইপিএস ছিল, সেটা এখন 25 পয়সা ইপিএস দিচ্ছে, সেটা ভিন্ন কথা। কিন্তু অন্যান্য কোম্পানিগুলোর তেমন কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু 300 টাকা শেয়ার তো 10 টাকায় নেমে গেছে। আপনি যদি মিউচুয়াল ফান্ড, মঈন ভাই যেটা বললেন যে দু একটা তো ভালো উল্টো দিকও আছে, কিন্তু আস্থা যখন নষ্ট হয় তখন তো পুরো মার্কেটের উপরে নষ্ট হয়, পুরো সেক্টরের উপরেই প্রভাব ফেলে। মিউচুয়াল ফান্ডের উপর আমি একটু বলি, তারপরে আপনার এই পয়েন্টে আসতেছি। সেটা হলো মিউচুয়াল ফান্ড, দেখেন এটা স্বচ্ছতা আনার জন্য প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু 4টা অর্গানাইজেশন ইনভলভ। আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। এটা হলো স্পন্সর, এটা হলো ট্রাস্টি, এটা হলো কাস্টোডিয়ান, আর এটা হলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। 4টা অর্গানাইজেশনের সমন্বয় কিন্তু একটা মিউচুয়াল ফান্ড হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে কি হচ্ছে, আপনার কাগজে কলমে তাই আছে, আমি বলি অ্যাসেট ম্যানেজাররাই হলো এটার মনে হয় যেন তাদের ব্যক্তিগত সম্পদ। বিষয়টা একটু বলি, সেটা হলো কি, অ্যাসেট ম্যানেজারের দায়িত্ব হলো ফান্ডটা ম্যানেজ করা, কিন্তু যিনি ট্রাস্টি তার দায়িত্ব তো ট্রাস্ট, তার উপর বিশ্বাসটা আছে প্রত্যেকটা ইউনিট হোল্ডারের, তার দায়িত্ব হলো অ্যাজ পার এগ্রিমেন্ট, অ্যাজ পার বাইল অনুযায়ী অ্যাসেট ম্যানেজার ফান্ডটা ম্যানেজ করতেছে কিনা এটা দেখার দায়িত্ব কিন্তু ট্রাস্টির। এখন প্রশ্ন আসতে পারে যে ট্রাস্টি তার রোলটা ঠিকমতো পালন করতেছে কিনা। এখানে একটা ভাইটাল রোল, যেটা একটু আগে আপনি বলেছিলেন যে দেখা যাচ্ছে কেউ এইখান থেকে ফান্ড ডাইভার্ট করে অন্য কাজে ইউটিলাইজ করতেছে, কিন্তু স্পেসিফিক মিউচুয়াল ফান্ড গাইডলাইনে বলা আছে তার কতটুকু ফান্ডের সে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করবে, কতটুকু সে তার ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করবে, একেবারে ক্লিয়ারলি গাইডলাইন বলা আছে। বাংলাদেশে কতজন, এখানে যে ট্রাস্টি এই প্রশ্ন তুলেছে যে তুমি ফান্ড ম্যানেজ করছো না। আমরা জানি যে ট্রাস্টি আর এই যে এএমসি গুলো এরা একসাথে মিলে কাজ করে, এবং একসাথে মিলে ট্রাস্টি এখানে কোনো প্রশ্ন তুলে না। এইখানে আসলে একটা এই যে মানে দুর্নীতি আপনি এখানে খুঁজেন, মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দুর্নীতি বেশি, এবং বেশি এই যে ট্রাস্টিগুলো। আমরা জানি যে আপনি যেগুলো লিকুইডেশনে যাবে, স্পন্সর চাচ্ছে, ইউনিট হোল্ডাররা চাচ্ছে, ট্রাস্টি তো কোনো ভূমিকা রাখছে না। এখানে এই কথাটা আমারও প্রশ্ন সেখানে, যেহেতু ট্রাস্টিকে যে কারণে নিয়োগ দেওয়া হয়েছে এসসিসির অ্যাপ্রুভাল সাপেক্ষে, সেখানে ট্রাস্টি আসলে তার ডিউ রোলটা প্লে করতেছে কি না, এই যে এগুলো ওভারসি করার জন্য যে ফান্ডটা প্রপারলি সে ইনভেস্ট করতেছে কি না, অ্যাজ পার গাইডলাইন অনুযায়ী ইউনিট হোল্ডারদের ইন্টারেস্ট প্রটেক্ট করতেছে কি না, এখানে কিন্তু রোল কিন্তু ট্রাস্টের। এই রোলটা ঠিকমতো প্লে করতেছে কি না, এই রোলটা পালন করতেছে কি না, এটা কিন্তু একটা ভাইটাল ইস্যু। এটা অবশ্যই দেখবেন রেগুলেটর। এটা আরেকটা যেটা বললেন যে আসলে 2010 সাল থেকে যে মার্কেটে কোম্পানি তেমন অবস্থা, হয়তো কোম্পানিগুলো আসলে হয়েছে কি, যে বিষয়টা এসেছে যে আপনারা যদি ডিভিডেন্ড ডিক্লারেশন বলেন বা কোম্পানিগুলোর ইপিএস বলেন, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কিন্তু আগের চেয়ে ফল করছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ হইলে তো বিভিন্ন কারণে তারা ব্যবসা করতে পারে না, অনেকে বিভিন্ন কারণে তাদের যে ডিউ রিটার্নটা আনতে পারে, মানে বেশিরভাগ কোম্পানি নাকি না, বেশিরভাগ কোম্পানি ফল করে নাই, কিন্তু ঢাকা স্টক বা স্টক এক্সচেঞ্জে লিস্টেড যে কোম্পানি তাদের একটা অংশের ফল করছে। আর সেক্টরাল যদি আমরা মনে করি, সেক্টরালের মধ্যে হয়তো যাদের লার্জ ক্যাপ, যে সেক্টরের প্রত্যেকটা কোম্পানির ক্যাপিটাল সাইজ বড়, সেই সেক্টরাল মুভমেন্টটা আসে না ওইভাবে, সেই সেক্টর হয়তো আসবে না। ধরেন আমরা যদি ব্যাংক মনে করি, ব্যাংক তো হিউজ ক্যাপিটাল, তার এরকম যদি আরও দুই একটা কোম্পানি আমরা উদাহরণ দিই যাদের ক্যাপিটাল সাইজ 1000 কোটি টাকার উপরে, সেগুলো হয়তো ওটা মুভমেন্টে আসে না। যেটা একটু আগে মঈন সাহেব বললো যে আমরা গত 1.5 মাসে যে জিনিসটা লক্ষ্য করছি যে স্মল ক্যাপ অথবা যেগুলা জাং বলি, আগে তথাকথিত জাং বলতো, এখন স্মল ক্যাপ বা যেগুলার ওরকম ডিক্লারেশনটা ভালো না বাট প্রাইসটা হাইক হচ্ছে, এক পর্যায়ে এগুলো তো পতন হবে, সেটা থাকবে মার্কেটে। অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমি একজন বিনিয়োগকারী হিসেবে, টাকাটা আমার, আমি যখন বিনিয়োগ করব আমাকে দেখতে হবে যে আমি যে কোম্পানিটাতে বিনিয়োগ করতেছি তার ইপিএস এর সুন্দরভাবে একটা ট্রেন্ড অ্যানালিসিস করতে পারি। বিনিয়োগকারীরা যারা আবার আশা নিয়ে বাজারে এসেছেন, আবার যারা চিন্তা করছেন বাজারে আসবেন, তারা কি এখন আবার চলে যাবেন? মানে বাজারের পরিস্থিতি তাই বলে। বাজার পরিস্থিতি আমি যেটা বললাম, আমি একটু আগে বলেছি বিনিয়োগের জন্য উপযুক্ত সময় এক। নাম্বার 2 হলো হ্যাঁ, বিনিয়োগকারী বাইরে কি কি জিনিসগুলো দেখি বিনিয়োগ করবেন, সেটা একটা ভাইটাল ইস্যু।
সেটা হলো যেমন আমাদের একটা ক্রাইটেরিয়া বলা আছে রেগুলেটর থেকে পি, প্রাইস আর্নিং রেশিও, যেটা দুইটা জিনিসের সমন্বয়। এখানে প্রাইসটা হলো টেকনিক্যাল অ্যানালিসিসের একটা পয়েন্ট, আর আর্নিংসটা হলো কোম্পানি ফান্ডামেন্টালের একটা পয়েন্ট। এই দুইটার সমন্বয় কিন্তু পি বলা হয়। এখন অনেক শেয়ারে পি যদি বিলো 10 যেগুলো আছে, অর্থাৎ এটা বুঝে যে পিটা মানে ওয়ান কাইন্ড অফ ব্রেক ইভেন পয়েন্ট, আমি ইনভেস্টমেন্ট করলে এতদিন পর আমি রিটার্নটা পাবো, সেটা একটা থাম রুল হতে পারে। কিন্তু প্রত্যেকটা কোম্পানি যদি ওয়েবসাইটে আমি যাই, ডিএসির ওয়েবসাইটে, কিন্তু তার ইপিএসের যে একটা গ্রোথ, ফার্স্ট কোয়ার্টার ইপিএস, সেকেন্ড কোয়ার্টার ইপিএস, থার্ড কোয়ার্টার ইপিএস, দেখতে হবে যে ইপিএসের গ্রোথটা ঠিক আছে কিনা, একটা বিষয়। নাম্বার 2, আমি মনে করি যে তার ইয়ারলি হাই লো একটা প্রাইজের ভেরিয়েশন আছে। লাস্ট 1 ইয়ারে হাই কখন ছিল এবং কোন লেভেলে ছিল, এবং লো কখন ছিল কোন লেভেলে ছিল, এই প্যারামিটারগুলো আমাদের বিবেচনা করতে হবে। প্লাস আরেকটা যেটা বলতেছি, হয়তো অনেকে এটা মানে না, সেটা এনএবি, নেট অ্যাসেট ভ্যালু, যেটা পার শেয়ার, যেটা এটা কিন্তু একটা প্যারামিটার মূল্যায়নের জন্য। তারপরে ক্যাপিটাল সাইজটা একটা ভাইটাল ইস্যু। তারপরে লাস্ট 3 ইয়ার্সের ডিভিডেন্ড ট্র্যাকটা কীরকম, সেটাও আমাদের বিনিয়োগের জন্য একটা ভাইটাল ইস্যু। এখন আমরা হঠাৎ করে দেখা গেলো যে টপ 20 বা টপ 10-এ অনেক শেয়ার প্রায় অনেক দিন মুভমেন্টে আছে, কিন্তু সত্যিকার অর্থে যদি চিন্তা করি তার ডিভিডেন্ড ইল্ডটা স্যাটিসফ্যাক্টরি না, তারপরেও এগুলো মুভমেন্টে আছে। সেখান থেকে আমাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে। কারণ হয়েছে কি, যে শেয়ারটা নিয়ে মুভ করতেছে যারা, শুধু তারাই জানে এটাকে কোন লেভেলে নিয়ে উঠাতে পারে, কোন লেভেলে এটা ডাউন করবে। কিন্তু আমি একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে আমাদেরকে ওই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে আমি ওই বিষয়ে হয়তো, ফর এক্সাম্পল, আমার টোটাল ইনভেস্টমেন্টের 20% আমি হয়তো এটার সাথে ইনভলভমেন্ট রাখতে পারি রিউমার বেস বা বিভিন্ন মার্কেট ইনফরমেশনের ভিত্তিতে। বাকি 80% আমার উচিত মিড টার্ম এবং লং টার্ম ফান্ডামেন্টাল বেস ইনভেস্টমেন্ট করা। এবং পাশাপাশি আরেকটা জিনিস এই মার্কেটে থাকা উচিত, যাদের সত্যিকার অর্থে সারপ্লাস ফান্ড আছে, তারাই এই মার্কেটে। আসলে ভাই আপনি বললেন যে ফান্ডামেন্টাল শেয়ার ইনভেস্ট করা, কোনটা ফান্ডামেন্টাল, এই বিষয়ে আসবো একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, কে বলছেন, কি জানতে চাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। হ্যালো, হ্যাঁ জি বলুন, শুনতে পাচ্ছি আমরা, বলুন। আমি ওই যে আপনাদের এই অনুষ্ঠানটায় ওই দিন দেখছিলাম, যেমন লালি সাহেব বলছিল এই মার্কেটে আস্থার কোনো অভাব নেই, ঠিক আছে। তো এখন একটা নতুন একটা কোম্পানি সুরিদ, এই কোম্পানিটা মাত্র আসছে 1 বছর আগে ইস্যুতে আসছে। জি, এই কোম্পানিটা এই বছরই নো ডিভিডেন্ড দিল। তো এখানে ইস্যু ম্যানেজার ছিল আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এটা এইভাবে দেখলো, দেখে যে কিভাবে দিল, আমরা এই বছরেই আমরা দেখা যাচ্ছে নো ডিভিডেন্ড পেলাম। অথচ কোম্পানিতে ধরেন 14 কোটি টাকার রিজার্ভ ওই জায়গায় টাকা আছে, ওই জায়গায় আমাদেরকে 5% একটা বোনাস দিতে পারত। জি ধন্যবাদ। দর্শক, বুঝতে পেরেছি। আসলে আমাদেরও এই একই প্রশ্ন। এরকম যদি আপনি কিছু কোম্পানি দেখেন যেগুলোর ব্যাপারে কোনো আসলে অনেক আমরা বলি, বিনিয়োগকারীরা বলেন, সবাই বলেন, কিন্তু কেন যেন রেগুলেটররা চুপ থাকেন। বিশেষ করে আপনি যে ইস্যু ম্যানেজারের কথা বললেন, তারা আইসিবির কথা আমরা যদি বলি, আইসিবির ব্যাপারে কখনোই কোনো তদন্ত হয় না, বা অন্য দু একটা বড় ব্রোকারেজ নাম্বার 1, 2, 3-এ থাকে, বা 20-এ থাকে, 30-এ থাকে, কিছু ব্রোকারেজ হাউসের ব্যাপারে কখনোই কিছু হয় না। কিছু জেড ক্যাটাগরি শেয়ার যখন কোনো ব্রোকারেজ হাউস একদম ওপেন সবাইকে লোনে কিনতে দেয়, সেই ব্রোকারেজ হাউসের ব্যাপারে তদন্ত হয় না। এরকম কিছু কোম্পানি যে এসেই প্রথম নেগেটিভ ইপিএস, তারপরে শেয়ারের দাম 70-80 টাকা, 10 টাকা শেয়ার, সেটার ব্যাপারে কেন যেন রেগুলেটররা চুপ থাকেন, এই বিষয়টার আসলে আমরাও কোনো উত্তর আসলে আমাদের জানা নাই। অতিথিরা যদি এই ব্যাপারে কিছু বলেন, আমরা তাদের কাছ থেকে শুনি। জি মহিন ভাই। না, আমি তো প্রথমেই বলেছিলাম আপনাকে, আমি জাস্ট ডিসকাশনের এই ডিসকাশনের শুরুতেই বলেছি, দেখেন মার্কেটে লাস্ট 1.5 মান্থস যেই স্ক্রিপ্টগুলো গ্রোথ হয়েছে, যে শেয়ারগুলো গ্রোথ হয়েছে, কতটা ফান্ডামেন্টালি তারা জাস্টিফাইড। যেটা আমি কিছুক্ষণ আগে আপনি বলছিলেন নেগেটিভ গ্রোথের একটা শেয়ার যেটা 70-80 টাকা উঠে গিয়েছে, মানে প্রাইস উঠে গিয়েছে, এটাকে আমরা প্রাইসটা কতটুকু জাস্টিফাইড, আর আমরা যারা ইনভেস্টর আছি, যারা ইনভেস্টমেন্ট করতেছে এই সমস্ত প্রাইসে, তারা কতটুকু যৌক্তিকতা মেনে এখানে ইনভেস্টমেন্ট করছে সেটা একটু বিচার বিবেচনা করছে। আমি কিছু জিনিস আপনাকে বলি যেগুলো কমন কোশ্চেন ইনভেস্টরদের। হ্যাঁ, আপনিও বলেন, বা যারা টেলিফোনের দর্শক আছেন তারাও বলেন, বা আমরা যারা বিভিন্ন বড় দায়িত্বগুলোতে আছি, যারা সিও অথবা এমডি আছে বিভিন্ন ব্রোকারেজে বা মার্চেন্ট ব্যাংকে, তাদের কাছে কমন কোশ্চেন আছে। হ্যাঁ, ফান্ডামেন্টালি যদি বলি, ফান্ডামেন্টালি 5P-তে আছে,
7p-তে আছে, এগুলো খুব ফান্ডামেন্টাল। আর এখন মার্কেটে প্রাইস বাড়তেছে যেটা 40p-র উপরে শেয়ার, যেগুলা আর্নিং গ্রোথ নেগেটিভ। সো কাস্টমারদের, ইনভেস্টরদের কমন কোশ্চেন, সো আই ওয়ান্ট টু গেট দ্য রিটার্ন, নট দের ফান্ডামেন্টালি কতটুকু জাস্টিফাইড অর নট, সেটা আমার দেখার বিষয় না। সেটা সবাই একই প্রশ্নটা আমাদেরকেও করে যে আমি তো ফান্ডামেন্টালি শেয়ার ইনভেস্টমেন্ট করেছি, রিটার্ন তো নাই। মানে একটা কমন হ্যাঁ, কথা আছে that's very ক্যাপিটাল common. মার্কেটে, যদিও কথাটা একটু হাস্যকর, যে ফান্ডামেন্টাল শেয়ার কিনে সবাই সেন্টিমেন্টাল হয়ে যায় বাজারে। না, বিষয়গুলো এরকম না। এই জন্যই প্রথমে বলছিলাম যে আমাদের মার্কেটটা আসলে কতটুকু ম্যাচিউর, আমি কতটুকু ম্যাচিউর বিহেভ করছি মার্কেটের সাথে। একটা যেই শেয়ারটার গ্রোথ আছে, ডিভিডেন্ড ভালো দিচ্ছেন, আমি যে বিনিয়োগটা করছি সেটা কিসের বেসিসে? আমি কি ডিভিডেন্ড কনসিডার করে বিনিয়োগ করছি? আমি ফান্ডামেন্টাল কনসিডারেশনে রেখে বিনিয়োগ করছি? ইপিএস দেখে বিনিয়োগ করছি? এনএবি দেখে? এগুলো তো সবসময় আমরা বলেই যাচ্ছি। আমি বলছি, আপনি দর্শক, বলছেন, এই সবাই আমরা বলছেন। বলে যাচ্ছি, বিনিয়োগকারীরা বলছেন। বিনিয়োগকারীরা কি বলেন? একজন দর্শক আছেন। দর্শক, আপনার মতামত জানান বা আপনার প্রশ্ন বলুন। আমি চট্টগ্রামে তাহার বলছি। হ্যাঁ জি, বলুন। যে আমার প্রশ্নটা হচ্ছে ইনভেস্টমেন্টের টাইম কোনটা? 2 বছর আগেও বলছিল যে দিস ইজ দ্য টাইম ফর ইনভেস্টমেন্ট, আবার এখন বলছে দিস ইজ দ্য টাইম ফর ইনভেস্টমেন্ট, আবার 2 বছর পরে বললো যে দিস ইজ দ্য টাইম ফর ইনভেস্টমেন্ট। তো আমার প্রশ্ন হচ্ছে ইনভেস্টমেন্টের টাইম কোনটা? যখন ইনভেস্টমেন্টের টাইম বলে তখন ব্যাংকের দাম ছিল 17 টাকা, তখন যখন এখন 2 বছর পরে এসে 9 টাকা, এখন যদি আবার ইনভেস্ট করে আবার 2 বছর পরে হবে 60 টাকা, তাহলে ইনভেস্টমেন্টের টাইম কোনটা? জি, ধন্যবাদ দর্শক। এই প্রশ্নের উত্তর যদি দেন সংক্ষেপে। হ্যাঁ, দর্শক যে প্রশ্নটা করেছেন, আমরা বিভিন্ন সময় বলি, যেটা বলে আসছিলাম যে আমরা ফান্ডামেন্টাল বলি, এটা সবসময় বলে আসছি যে এইভাবে দেখে বিনিয়োগ করবেন, ওইভাবে দেখে বিনিয়োগ করবেন। উনি যে প্রশ্নটা এখন করলেন যে 17 টাকা ছিলেন প্রাইস, এখন হয়ে গেছে 9 টাকা, এখন ফ্যাক্টটা আসলে কি সেটাও আমাদেরকে বুঝতে হবে। লাইক ফ্যাক্টটা কি, আমি যদি আপনার জি, সাথে একটু যোগ করি, ফ্যাক্টটা কি? আপনারা যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, আপনার হাউস টপ 10-এ আছে, মানে অনেক ভালো করছেন আপনারা, কিন্তু ভাই অনেক দিন ধরে ক্যাপিটাল মার্কেটের সাথে সম্পৃক্ত, অনেক অভিজ্ঞ লোক। এই যে গত 2 সপ্তাহ, আপনার তথ্য অনুযায়ী গত 2 সপ্তাহ মার্কেট ভালো ছিল, তখন ডিএসসি সিএসসির যে তৎপরতা আমরা দেখেছি, মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ এটা। কে শেয়ার কিনছে, এখান থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, কেন তুমি এই শেয়ার কিনছো, তোমার বিউ অ্যাকাউন্ট ফর্ম দাও, তুমি এই জেড ক্যাটাগরি শেয়ার কিনলা, তুমি তো 9 দিন পরে কিনেছো কিনা, তোমার এই শেয়ার কেন বেশি কিনেছো। 10:30টার সময় ফোন দিয়ে বলে যে তুমি কেন ডান থেকে শেয়ার কিনছো, তুমি আমার সামনে বসে, আমি ছিলাম, ডিএসসি থেকে ফোন দিয়ে বলে 10:30টার সময়, কেন তুমি এই শেয়ার ডান থেকে কিনছো, তুমি বাম থেকে কিনো। ডিএসসি থেকে তথ্য নেওয়া হয় কেন? এখন কই ডিএসসি, এখন সিএসসি কোথায়? এই যে এখন এই গত কিছুদিন ধরে মার্কেট পড়ছে, এই যে বিনিয়োগকারী ফোন করলেন, এরকম বিনিয়োগকারীদের প্রশ্নের উত্তর কোথায় দেন? যখন এই বিনিয়োগকারী 2010 সালে বা 2008-9-এ বিনিয়োগ করেছেন, 2011-12-তে বিনিয়োগ করে 5 লাখ টাকা বিনিয়োগ করে তার ইকুইটি 3 লাখ টাকা বা 5 লাখ টাকা নেগেটিভ, সেখান থেকে যখন 10% বাড়ছে, তিনি একটা নতুন আশা আলো দেখতে পাচ্ছেন, তখন যখন 2 স্টক এক্সচেঞ্জ থেকে এইভাবে করা হয়, 15 দিন বাজারটা বাড়তে পারলো না, তখন 2 স্টক এক্সচেঞ্জ থেকে যেভাবে চেপে ধরা হলো, এখন তারা কেন করছে না? আপনারা সব সময় বলেন বিনিয়োগকারীরা দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন, যারা এইসব করছেন, বিএসএসসি কি এগুলো দেখছেন না? ডিএসসি সিএসসির যারা দায়িত্বপূর্ণ ব্যক্তি, যারা বোর্ড আছেন, তারা কি দেখছেন না? মানে 15 দিন বাজার বাড়লেই এতই হয়ে গেল, এখন তারা কোথায়? আপনার দুইটা প্রশ্ন, একটা হচ্ছে আমাদের বিনিয়োগকারী ভাইরা যে প্রশ্নটা করেছেন সেটার একটা, আর আপনি যেই প্রশ্নটা রেজ করেছেন লাইক এক্সচেঞ্জ বা রেগুলেটর, যখনই একটা শেয়ারের দাম বাড়ে তখনই তাদের তৎপর হয়ে যায়। যখনই আপনি যেটা বলছেন টাচ লাইন থেকে যখন কিনে শেয়ার, যখন বাল্ক ভলিউমে কিনতে যায় তখনই ফোন চলে আসে। হ্যাঁ, এগুলোই তো প্রশ্ন। দিস ইজ দ্য কমন কোশ্চেন। এখন এটাতে ইনভেস্টরের মধ্যে ভীতি সঞ্চারিত হয় যে আমি শেয়ার কিনছি, আমার তথ্য চাওয়া হচ্ছে, এটা আমি না কোনো বিপদে পড়বো, না এনবিআরে যাবে, না অন্য কোনো এজেন্সিতে যাবে, এই ধরনের নানান ধরনের প্রশ্ন। আমরা তো ইনভেস্টরদেরকে হ্যান্ডেল করি, নানান ধরনের প্রশ্ন তাদের মধ্যে জাগ্রত হয়। এখন আমি যেটা এর আগে বিভিন্ন প্রোগ্রামে বলেছি বা আজকেও বলছি, যে দেখেন স্টক এক্সচেঞ্জ বলি আর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আর সিডিবিএল, তিনটা তো আমাদের রেগুলেটর, তাই না? সিডিবিএল এর কাছে সমস্ত তথ্য থাকে, কে শেয়ার কিনছে, কে বিক্রি করতেছে, এটা এক্সচেঞ্জ প্রথমে ইনিশিয়ালি তাদের কাছে থাকে, তারপরে কার কাছে কি পরিমাণ শেয়ার আছে সেটাও তাদের কাছে থাকে, এবং কোন অ্যাকাউন্ট থেকে কেনা হচ্ছে সেই ইনফরমেশনটাও কিন্তু সিডিবিএল এর কাছে আছে। সো
ডিএসসি যদি চায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চিটাগং স্টক এক্সচেঞ্জ যদি চায় ওখান থেকে ইনফরমেশন নিতে পারে। বিএসসিসি যদি চায় সিটিবিএল থেকে ইনফরমেশন নিতে পারে। অযথা এই যে একটা চিঠি দেওয়া, একটা ভীতি সঞ্চারিত হওয়া, এই জিনিসগুলো আমার মধ্যে হয় অন্যভাবে মিনিমাইজ করতে পারে। এই বিষয়টা আমরা অন্যভাবে মিনিমাইজ করতে পারি। আসল ভাই আমি আরেকটু অ্যাড করতে চাই যে এই যে আপনারা এই মিডিয়ার সামনে বলছেন রেগুলেটরের বিরুদ্ধে, কিন্তু আপনারা মানে যেটা রেগুলেটরের বিপক্ষে যায় এরকম কথা কিন্তু আপনারা বলছেন না। বাট আপনাদের সাথে আমার যে কথা হয় বা আমাদের যে কথা হয় তাতে কিন্তু অফ দ্য রেকর্ড আপনারা যেগুলো বলছেন বা বিনিয়োগকারীদের সাথে মিশে এই যে ডিএসসি থেকে এই ধরনের মানে তৎপরতা, এখন এটাকে অপযোগ করবেন কিনা সেটা জানি না, এরগুলো বন্ধ না হলে বাজারে বিনিয়োগকারীদের আস্থা কখনো ফেরানো সম্ভব হবে না। একটা খুব সুন্দর কথা বলছেন আপনি, সেটা হলো এই যে বিষয়টা মঈন সাহেব বললো, সব তথ্য সিডিবিএল থেকে নেওয়া যায়। আননেসেসারি যে চিঠি দেওয়া, এটা নিয়ে একটা প্যানিক সৃষ্টি করা, তাহলে এই বিষয়টা অবশ্যই রেগুলেটর দেখবেন যে এটার কারণে একটা প্যানিক সৃষ্টি হচ্ছে মার্কেটে, এটার কারণে বড় বিনিয়োগকারীরা আতঙ্কিত হচ্ছে। ইভেন অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে দুদক থেকে বলেন অথবা এনবিআর থেকে বলেন, বিভিন্ন রকমের কোয়ারি আসে বিভিন্ন অ্যাকাউন্ট সম্বন্ধে, সেগুলো একটা প্যানিক সৃষ্টি করতেছে। তাহলে আমরা এই বিষয়গুলো যদি আমাদের কনসার্ন অথরিটি যদি এই বিষয়গুলো যত্নবান সহকারে চিন্তা করে, তাহলে ভবিষ্যৎ ক্যাপিটাল মার্কেটটা ভালো হওয়ার জন্য বা স্টেবল হওয়ার জন্য একটা রোল প্লে করতে পারে। এক নাম্বার 2 যে বিষয়টা এসেছে যে আমার এক বিনিয়োগকারী ভাই বলেছেন যে সব সময় বলে উপযুক্ত সময় শেয়ার কেনার জন্য। আসলে আমরা যদি সত্যিকার অর্থে দেখি, কোনো না কোনো শেয়ারের প্রাইস সবসময় কেনার মধ্যে থাকে, এই কথাটা সত্য। এখন প্রশ্ন হলো আমি বিনিয়োগকারী হিসেবে চিন্তা করতে হবে কোন প্রাইসটা আমার কেনার মধ্যে। সেটার জন্য কিন্তু কিছু প্যারামিটার আমি ইতিপূর্বে বলেছি। প্রত্যেকটা শেয়ারের ডিএসসির ওয়েবসাইটে সুন্দরভাবে ইয়ারলি হাই লো দেওয়া আছে, ইপিএসের গ্রোথ আছে, পিইজি আছে, প্রাইস আর্নিং গ্রোথ রেশিও যেগুলোকে বলা হয়। এই জিনিসগুলো যদি ওনারা একটু মাথায় দিয়ে দেখেন, এখন সমস্যাটা যে জিনিসটা হলো আমরা কিন্তু ট্রেডিং প্যাটার্নে এখন আমাদের মধ্যে বেশি কাজ করে। ইনভেস্টমেন্ট প্যাটার্ন যদি আমরা চিন্তা করি যে আমি অল্টারনেটিভ ফাইন, আমি ব্যাংকে রাখলে কত পাবো, অথবা নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে আমি যদি আমার এই ফান্ডটা রাখি কত পাবো, ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করলে কত পাবো, ওটাই চিন্তা করি 6 মাস বা 1 বছর, ওই ডিউরেশনে যদি চিন্তা করি আমরা দেখে শুনি বিনিয়োগ করে, অবশ্যই ক্যাপিটাল মার্কেটে লাভ বেশি হবে। পাশাপাশি আমি যে কথাটা বলতে চাচ্ছি, আর যদি আমরা কন্টিনিউয়াস মনিটরকে প্রতিদিন এভরিডে দেখি, সেখান থেকে কিন্তু বেনিফিটটা কমে আসবে। আর এই যে প্রাইস টপ 20 বা টপ 10 এর মধ্যে যে সমস্ত শেয়ারে মুভমেন্ট করতেছে, সেগুলোর মধ্যে খেয়াল রাখতে হবে যে আসলে এটা কি আমার জন্য কেনার উপযুক্ত কিনা। আমি একটু আগে একই কথা বলছি। তো এই জিনিসগুলো এখন সবসময় আমরা বলবো, তার মধ্যে যারা হয়তো দেখে শুনে এই চিন্তাগুলা তাদের কাজে লাগাবে, তারা ইন দ্য লং রান, আমি বলতেছি ইন দ্য লং রানে তারা বেনিফিটেড হবে। যদি আমি চিন্তা করি শুধু ক্যাপিটাল গেইন, সেটা একটা প্রেক্ষাপট। আর যদি চিন্তা করি আমি রেভিনিউ ইনকাম অর্থাৎ ডিভিডেন্ড বোনাস এগুলা লং টার্ম বেসিসে, তাহলে সেটা একটা প্রেক্ষাপট। উনি ওই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন যে বিনিয়োগকারী ভাইরা, যে তার ফান্ডকে উনি ওভাবে সেগ্রিগেট করে নিতে পারেন। ওকে ফাইন, 20% আমি রাখলাম এই রিউমার বেজ, এই ইনভেস্টমেন্টের টপ 20-এর সাথে ম্যাচিং করি, 30% ফর এক্সাম্পল আমি মিড টার্ম রাখলাম, বাকি আমরা 50% আমরা লং টার্মে চিন্তা করি। আর ডে ট্রেডারদের জন্য মার্কেটে এখন যে অবস্থা, এটা অত্যন্ত মানে এখনও স্টেবল না আমি মনে করি। মঈন ভাই, এখন যদি কেউ বিনিয়োগ করতে আসে, সে কি দেখে বিনিয়োগ করতে আসবেন? মানে এই সব আপনারা যে আলোচনাগুলো করলেন বা আমি আপনাদের কাছ থেকে যে বিষয়গুলো জানতে চাইলাম, এই বিষয়গুলো যখন জানতে পারেন নতুন যিনি ইনভেস্ট করবেন, যে এইখানে এই বাজারটা এরকম যেখানে বাড়া শুরু হলেই সবাই নড়ে চড়ে বসেন এই মার্কেটে, আর যখন কমতে থাকে তখন সবাই চুপচাপ থাকেন, কারো দায়িত্ব নেই। মানে বিষয়টা কি এরকম কিনা? যদিও এখানে বলে রাখি যে বিএসসি থেকে আমরা গত কয়েক বছর ধরে দেখছি বেশ ইতিবাচক পদক্ষেপ। আমরা সম্প্রতি যেটা দেখেছি, কেন্দ্রীয় ব্যাংক যে সার্কুলারটা দিয়েছে, সেটা বিএসসির একটা উদ্যোগ ছিল। আপনি জানেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক কয়েকজন প্রেসিডেন্ট, তারা এটা মিলে অর্থ মন্ত্রণালয় সহ একটা উদ্যোগ ছিল। যদিও আমরা দেখি নাই ডিএসসিসিএসির কোনো উদ্যোগ, কারণ ডিএসসিসিএসির প্রফিটেবল অর্গানাইজেশন। আবার যারা বোর্ডে আছেন ডিএসসিসিএসির, এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, তারা কিন্তু এগুলোর সাথে একমত না, এরকম মানে সরাসরি হস্তক্ষেপ। আচ্ছা, আপনি যে জিনিসগুলো বলেছেন, বিনিয়োগ মানে এই সমস্ত এলিমেন্ট কনসিডার করে আসলে বিনিয়োগ করবেন কিনা বা বিনিয়োগ কোথায় করবেন,
সেই বিষয়গুলা কয়েকটা বিষয় তুলে নিয়ে আসছেন। আপনার ব্যাংকের এক্সপোজারের লিমিট জি। যেটা যেটা এক্সটেন্ড করে দিয়েছে। হ্যাঁ, তো আপনি দেখেন 2010 থেকে 2015 বা এখন 16 জানুয়ারি পর্যন্ত যদি আমি কনসিডার করি, মার্কেটে হু আর দ্য বিগ ইনভেস্টর্স, যদি আমি ইনস্টিটিউশনাল ইনভেস্টর যদি চিন্তা করি, হাউ দে প্লে ইন দ্য মার্কেট, লাইক ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যদি বলি, মোর দেন 40 ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যাদের হিউজ ইনভলভমেন্ট ছিল দুইভাবে। এক হচ্ছে তাদের ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট অ্যাজ এ তাদের কোম্পানি Dealer ইনভেস্টমেন্ট code, জি। হিসেবে ডিলার কোড যদি আমি বলি, ডিলার না, ডিলার তো একটা মানে অন্য টার্ম, তাদের ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট। আরটা হচ্ছে তারা মার্জিন ফাইন্যান্স করছে, রাইট? একটা ব্যাংক 500 কোটি টাকা মার্জিন ফাইন্যান্স করেছে টু দ্য ইনভেস্টর্স, দে আর প্লেইং একটা রোল। আর ধরেন আরও 500 কোটি টাকা সে মার্কেটে বিনিয়োগ করেছে, তাহলে তো ইনভেস্টমেন্ট কত হলো? 1000 কোটি টাকা। 2010-এর পরে আপনি যদি কনসিডার করেন, আপনি লাগাম ধরেছেন কোথায়? এই সমস্ত জায়গাতে কিন্তু ব্যাংকে বলেছেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলেছেন ইনভেস্টমেন্ট বাড়াতে পারবেন না, কমাতে হবে, শ্রিঙ্ক করতে হবে, করতে 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 একটা লিমিট পর্যন্ত নিয়ে এসছেন। তো আসানুল্লাহ ভাই যেটা বলছেন যে অনেক কোম্পানির আর্নিং কমে গিয়েছে, আপনি দেখেন হু আর দ্য দোজ কোম্পানিজ, ম্যাক্সিমাম ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, হাউ। এখন দেখেন একটা কোম্পানির 500 কোটি টাকা বিনিয়োগ ছিল মার্কেটে, ঠিক আছে? সো তার বিনিয়োগ যখন মার্কেট ফল করেছে, তারা সেল করতে পারেন না বিভিন্ন কারণে, রেগুলেটরদের হস্তক্ষেপ বলেন, যেইভাবেই বলেন। আদার ওয়ে সে মার্জিন ফাইন্যান্স করেছে। একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলছি, 500 কোটি টাকা, ওইখানেও তার প্রাইস সিঙ্ক করেছে, যার ফলে সে হচ্ছে কাস্টমার তো তার ইকুইটি হারিয়েছে, যে মার্জিন ফাইন্যান্স সেও তার ইকুইটি হারিয়েছে। 500 কোটির মধ্যে খুঁজে দেখেন তার 300 কোটি টাকা চলে গিয়েছে, 300 কোটি টাকা হারিয়ে ফেলেছে। অন্য সাইডে তার বিনিয়োগ যেটা ছিল 500 কোটি, সেখান থেকেও দেখেন হয়তো 200 কোটি টাকা সে লস করেছে। যাই হোক, সেটা সে যদি লং টার্ম ইনভেস্টমেন্টে রাখতে পারে, তাহলে হয়তো একসময় গেইন করা সম্ভব। কিন্তু এই যে মার্জিন ফাইন্যান্স করেছে, ইনভেস্টর তো তার ইকুইটি লুজ করেছে। প্রতিনিয়ত ইন্টারেস্ট কিন্তু অ্যাক্রু হচ্ছে, প্রতিনিয়ত ইন্টারেস্ট অ্যাড হচ্ছে। সো এই যে ঋণের বোঝা, এটা থেকে তো বের হতে পারছে না। আপনি যতই এক্সপোজার কমিয়ে দেন, আপনি তো লিমিট বেঁধে দিয়েছেন একটা, ওই লিমিট পর্যন্ত লিমিট বাড়াচ্ছেন, কত বাড়াবেন আপনি? 2030 সাল পর্যন্ত, এরপরে যাবেন কোথায়? এই যে অ্যাক্রু হচ্ছে, সেইটা কিভাবে আপনি রিকভার করবেন? সেই প্ল্যান কি আপনাদের আছে? সেই প্ল্যান কি কোনো ব্রোকারের আছে? সেই প্ল্যান কি কোনো মার্চেন্ট ব্যাংকের আছে? সেই প্ল্যান কি ইভেন আমি রেগুলেটর বলি যে অ্যাজ এ হোল সবার কি আছে? আমার মনে হয় সবাই এই জিনিসগুলো বসে এই জিনিস একটা ফিক্স একটা প্ল্যান করা উচিত, একটা মানে পার্মানেন্ট সলিউশন করা উচিত। টাইম বাড়ানো কোনো, আমি বলছি না এটাকে খারাপ দৃষ্টিতে দেখছি না, অবশ্যই দ্যাটস ভেরি পজিটিভ ইনিশিয়েটিভ, কিন্তু এটার সাথে সাথে এই সমস্ত প্ল্যানগুলো রাখতে হবে। হ্যাঁ, দেখেন প্রাইম ফাইন্যান্সের কথাও যদি বলি, জাস্ট একটা এক্সাম্পল আমি বলছি, এরকম অনেক ইনস্টিটিউশন আছে যাদের আর্নিং ওখান থেকে 10 টাইমস নিচে নেমে গিয়েছে। যদি 10 টাকা ছিল, সেটা নেমে গেছে 1 টাকায়, 2 টাকায়, তারও কম। সো মার্কেট কেন এফেক্ট হবে না বলেন আমাকে? ওয়াই মার্কেট এফেক্ট হবে না? কিন্তু আর আমাদের ইনভেস্টর, নতুন অনেক কোম্পানি এসেছে যেগুলোর আর্নিংস ভালো, নতুন অনেক কোম্পানি এসেছে যেগুলো আগের চেয়ে ভালো করছে, নতুন বিনিয়োগকারী এসেছে, নতুন ফান্ড এখানে এসেছে। তাহলে এই বিষয়গুলো সারা জীবন মানে বছরের পর বছর এগুলো বয়ে বেড়াবে এবং এইগুলোর কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে। আমি এখানে আরেকটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, একটু সংক্ষেপে বলছি। এটার পেছনে আবার ভালো গল্পও আছে। আপনি দেখেন প্রাইস যখন ডাউন হয়, মানে একটা লেভেলের পরে কিন্তু আমরা যখন বলি যে ফান্ডামেন্টালি এর চেয়ে বেশি হওয়া উচিত না অথবা এর চেয়ে কম হওয়া উচিত না, তখন মানুষের ইমোশনের কারণে প্রাইস একটা লেভেলের নিচে নেমে চলে আসে। আমি অনেক শেয়ারের এক্সাম্পল বলতে পারবো, যেটা 10 টাকা 11 টাকা ছিল, যেটা এখন 24 টাকা, আফটার গেটিং 2-3 ইয়ার্স ডিভিডেন্ড। I can give you a lot of examples. সো ইনভেস্টরকে এইগুলো কনসিডার করতে হবে। খারাপটা যেহেতু আছে, সো ভালোটাও আছে। সো আপনাদেরকে এইজন্য এটাই ক্যাপিটাল মার্কেট, খারাপ ভালো মিলে ক্যাপিটাল মার্কেট, এখানে আস্থা থাকার কথা, এখানে সবকিছুই হওয়ার কথা। অবশ্যই। না, আমি এখানে একটা জিনিস হলো কি, এই যে বিশাল একটা হিস্ট্রি বললেন মঈন সাহেব, যেটা মার্জিন লেন্ডিং দিয়ে বা ওন পোর্টফোলিও করে একটা স্টাক আপ হয়ে গেছে। কিন্তু আমরা দেখেছি এসএসসি থেকে যে গাইডলাইনটা হলো, স্মল ইনভেস্টরদের জন্য একটা নীতিমালা হয়েছে, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম। কিন্তু আমার প্রশ্ন এখানে আরেকটা জিনিস থাকে, যে যারা বিগ ইনভেস্টর আদার দেন 10 লাখ অ্যান্ড অ্যাবাভ, যাদের ওদের ব্যাপারে আসলে ওভাবে কোনো নীতিমালা হয় না। কিন্তু সত্যিকার অর্থে মার্কেটে যদি কি রোল প্লে করে, বিগ ইনভেস্টররাই কিন্তু কি রোল প্লে করে।
বা বিগ ইনস্টিটিউশনাল যারা আছে তাদের এই যে মার্জিন লেন্ডিংয়ের কারণে প্রচুর নেগেটিভ ইকুইটি হয়ে আছে, তাহলে এগুলো ইন্টারেস্ট যাতে চার্জ না হয় এটা কনসার্ন ইনস্টিটিউশন একটা নীতিমালা করতে পারে। সেক্ষেত্রে একটা জিনিস করতে পারে। কিভাবে পারে? আপনি বলছেন যে নীতিমালা পারে। করতে এখন পারে। মার্চেন্ট ব্যাংক, ধরেন যে মার্চেন্ট ব্যাংকটা টাকা নিয়েছে যে তার মাদার অর্গানাইজেশন ব্যাংক থেকে বা অন্য ব্যাংক থেকে সে লোন নিয়েছে, সেই ওই ব্যাংক তো তাকে এটা মকুব করবে না, কিংবা এই মার্চেন্ট ব্যাংকের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তারা কিন্তু ওই ব্যাংকে যে বলতে পারছেন না, আবার ব্যাংক বুঝলেও ব্যাংকে তো এটা কেন্দ্রীয় ব্যাংকে যে বলতে পারছে না। না, বিষয়টা এখানে রেগুলেটর অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্টিটিউশন দুইটারই রোল আছে। আমি একটা করে বলি, রেগুলেটরের রোলটা এখানে একটা ভাইটাল। যেমন আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সেক্টরকে যখন প্যাট্রোনাইজ করতে চায় তখন রিফাইন্যান্সিং করে, অর্থাৎ সাবসিডাইজ রেটে রিফাইন্যান্সটা করে। ঠিক এরকম ক্যাপিটাল মার্কেট যেহেতু এখন একটা ডিবাকেল সিচুয়েশান, এই যে মার্জিন লোন দিয়ে বা ওন ফুটফিল কথা বলি না, মার্জিন লোনটাই বলি, মার্জিন লোনের সাথে রিলেটেড হলো ইনভেস্টর, ওইখানে যেহেতু একটা ডিবাকেল হয়ে গেছে, সেই ক্ষেত্রে এখানে একটা রেগুলেটর রিফাইন্যান্সিংয়ে যদি অ্যারেঞ্জমেন্ট করে, ওকে ফাইন, যে কাস্টমার যে ফর এক্সাম্পল 17% বা 16% রেটে লোন নিয়েছে, ওকে ফাইন, এখন 5 to 6% রেটে সাবসিডাইজ করি, তাহলে সেটাই কিন্তু ইনস্টিটিউশনও একটা সেটা তো আবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংক কোম্পানি আইনে আটকে গেছে, সে তো দিতে পারছে না। না, আর এটা তো পলিসি হলো কার জন্য? পলিসি হলো কনসার্ন ইনস্টিটিউশন বা কনসার্ন সেক্টরের ভালোর জন্য। এখন আমার এই সেক্টরটা ভালো করার জন্য যেটা দরকার, পলিসি আমাকে সেভাবে রিভাইজ করতে হবে বা রিভাইজ করা উচিত আমি মনে করি। যেহেতু এখানে একটা ডিবাকেল হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা ব্লক হয়ে গেছে ইনস্টিটিউশনগুলো, তারা শুধু কেবল ইন্টারেস্ট কেবল কাগজে কলমে গুনতেছে, সত্যিকার অর্থে কোনো এখান থেকে রিটার্ন নাই, আবার কর্পোরেট ট্যাক্সও দিতে হচ্ছে এটার জন্য। তাহলে সেই ক্ষেত্রে কনসার্ন ইনস্টিটিউশনে একটা রুল হলে এখানে ফার্দার ইন্টারেস্ট চার্জ না করি, তারা একসাথে বসে রেগুলেটরকে নিয়ে কিভাবে রিফাইন্যান্সিংয়ের একটা অ্যারেঞ্জমেন্ট করা যায়, সেটা যদি করা যায় তাহলে ধরেন সাবসিডাইজ রেটে যদি পায়, এটা হয়তো 5 years বা 3 years অথবা 7 years একটা 10 year ধরে ওকে ফার্দার আর ইন্টারেস্ট চার্জ করলাম না, আমার যে প্রিন্সিপাল যেটা আছে সেটা রিকভারের জন্য একটা মেকানিজম করুক। আর আরেকটা ভালো কাজ করছে যেটা এখন আইপিওতে, নতুন আইপিও যে রোলে, সেখানে কিন্তু একটা কোটা বাড়াই দিছে, আপনি খেয়াল করছেন কিনা, আগে 10% ছিল 20% প্রপোজ করছে। তারপর ইনস্টিটিউশনের জন্য যে জিনিসটা আগে ছিল না, আগে শুধু সিঙ্গেল লটে ছিল, এখন সেখানে একটা পার্সেন্টেজ 40% মতো আছে। এই যে পলিসিগত যে সাপোর্টগুলো, ঠিক মার্জিন লেন্ডিংয়ের যেই ইস্যুটা, যেটা হাজার হাজার কোটি টাকা ব্লক হয়ে গেছে, এখানে আমি মনে করি যারা মার্জিন লেন্ডিংয়ে নেগেটিভ ইকুইটিতে বরিশ আছে, সেই ইনস্টিটিউশন তাদের যে মানে অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের মাধ্যমে রেগুলেটরের সাথে এই বিষয়টা সেটেল করা উচিত। তাহলে এখান থেকে একটা কিন্তু ফান্ড বের হয়ে আসবে। আসল ভাই, আপনি যেটা বললেন যে এখানে হাজার হাজার কোটি টাকা, কত হাজার কোটি টাকা? আপনি জানেন 10,000 20,000 কোটি টাকা একটা ব্যাংক থেকেই তো এর চেয়ে বেশি এনপিএল হয়ে আছে, নন পারফর্মিং লোন হয়ে আছে। তো এটা আসলে সার্বিক এই আর্থিক খাতের জন্য এটা আসলে তেমন বড় কিছু না, যদিও পুঁজিবাজারে এটা ব্যাপক প্রভাব ফেলছে। আমরা একটু শেষ পর্যায়ে মঈন ভাইয়ের কাছ থেকে যদি শেষ কমেন্ট শুনতে চাই, বাজারের এই অবস্থায় বিনিয়োগকারীদের অনেক আশা আপনারা দিয়েছেন, সবসময় বলেছেন যে এই পারফেক্ট টাইম বাইয়ের জন্য। আসলে এখন কি হচ্ছে এই 2016 এসে জানুয়ারিতেই আবার আস্থাহীনতা, মানে কেন? আমি একদম শেষ পর্যায়ে আমরা একই কথা, কিন্তু কমন কথা সবসময় আমরা বলি, আবার এখনো একই কথা বলছি। মানে আপনি যেটা বলেন আমরাও বলি, দেখে শুনে বিনিয়োগ করেন, ভালো ভালো স্ক্রিপ্টে যদি বিনিয়োগ করেন অবশ্যই এখানে রিটার্নের সম্ভাবনা আছে। আমি আরেকটা মেসেজ দিতে চাই, প্রত্যেকটা অর্গানাইজেশন যারা আমরা স্টেক হোল্ডার আছি, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মার্জিন লেন্ডিং করে, তাদের স্পন্সরদেরকে আমি একটু রিকোয়েস্ট করব, আশা মানে একটু কাম ফরওয়ার্ড দেখার জন্য, আপনাদের যে মার্জিন ফাইন্যান্সগুলো করেছেন ওগুলা ঠিকমতো পরিচালিত হচ্ছে কি না সেই জিনিসগুলো আরেকটু তাদের কনসার্ন হওয়া দরকার আছে। বিকজ আমার মনে হয় অনেক ইনস্টিটিউশন এই ফান্ডগুলোকে ঠিকমতো প্রপারলি ইউটিলাইজ করছে না। মঈন ভাই এবং আসলানুল ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আপনাদেরকে ভবিষ্যতে আমরা পাবো এবং গুরুত্বপূর্ণ কথা বলবেন, বিনিয়োগকারীদের আশা দিবেন যাতে বিনিয়োগকারীরা পুঁজিবাজারের প্রতি আরও আন্তরিক হয়। দর্শক, বাজারের যে অবস্থা, এখানে আসলে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, আমরা চেষ্টা করেছি যে ভেতরের বিষয়গুলো কি সেগুলো অতিথিদের কাছ থেকে জানার। আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের এই অনুষ্ঠানটি সহ এনটিভির সব নিউজ এবং প্রোগ্রাম দেখতে আপনারা ভিজিট করুন এনটিভির অনলাইন ntvbd.com-এ। আগামীকালকে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।